হ্যালো এভরিওয়ান, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এখন অন্তত আমাদের প্রত্যেকটা লোকের মধ্যে মুখে মুখে এই নামটা আমাদের কমন নাম। আমরা হয়তো নামটা জানি যে ইরিটেবল বাউল সিনড্রোম, কিন্তু আমাদের একটা জিনিস হয়তো আমরা জানি না যে 100টার মধ্যে আমাদের 20 জন প্রায় এই ইরিটেবল বাউল সিনড্রোমে আমরা ভুগছি। যে সিমটমগুলো আলোচনা করব আপনারও মনে হতে পারে আমিও হয়তো ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগছি। নামটা বিশাল বড় নাম, কিন্তু যদিও এর প্রগনোসিস তেমন লাইফ থ্রেটিং না এবং এটা কোনো রকম ভাবে ক্যান্সারাস কন্ডিশনে পৌঁছায় না। কিন্তু একটা জিনিস হয় যে লং টাইম ধরে কিছু সিমটম থাকে যে দীর্ঘদিন যাবত সেই সিমটমগুলো স্টে করে যায়। তো আজকের যে আলোচনাটা হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে, যে আমাদের নর্মাল জীবনে ইরিটেবল বাউল সিনড্রোমের স্পেশাল কিছু কিছু কারণ আছে, যে কারণগুলো সব থেকে বেশি দায়ী ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য। তার সাথে আমরা আলোচনা করব যে এটা প্রিভেন্ট কি করে আমরা করব, এবং লাস্টলি অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি একটি ট্রিটমেন্ট আছে যেটা ইরিটেবল বাউল সিনড্রোমকে সারাতে বা কমাতে হেল্প করবে। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করার জন্য। তার কারণ হচ্ছে অনেকজন এই প্রবলেমে ভুগছে। অন্তত এই ভিডিও দেখার পর কনফার্ম হতে পারবে যে হয়তো ইরিটেবল বাউল সিনড্রোম অনেকজনের মুখে মুখে আছে, কিন্তু একটা ট্রিটমেন্ট নিয়ে অনেকজনের মধ্যে একটা টেনশন বা একটা অ্যাংজাইটি ক্রিয়েট করে। তো এটা দেখার পর ডেফিনেটলি টেনশন বা অ্যাংজাইটি কিন্তু কমবে। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। ইরিটেবল বাউল সিনড্রোমের যদি আমি ডেফিনেশন বলতে চাই, এটা একটা কমন ক্রনিক জিআই ডিসঅর্ডার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, এফেক্ট লার্জ ইন্টেস্টাইন। আমাদের যে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বেসিক্যালি লার্জ ইন্টেস্টাইনে কিন্তু এটা এফেক্ট করে এবং এটা কি করে জিআই ফাংশনকে এফেক্ট করে, যেটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন আছে সেটাকে এফেক্ট করে এবং তার সাথে সাথে যে গাট আমাদের যে থাকে ইন্টেস্টাইনে, যে গাটগুলো থাকে তার ফাংশনগুলো ডিলে করে, ফাংশনগুলো হ্যাম্পার করে। সেটাকে আমরা আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম নামে ডাকবো। সাধারণত প্রচুর কারণ আছে, তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গার্ড ব্রেন অ্যাক্সিস ডিসফাংশন। আমাদের গার্ড ব্রেন অ্যাক্সিস ডিসফাংশন বলতে আমাদের গাটে কিছু নিউরন থাকে, এন্টেরিক নার্ভাস সিস্টেম বলে একটা ওখানে স্পেশাল নিউরোটিক কিছু ওয়াল থাকে, নার্ভাস ওয়াল থাকে ডাইজেস্টিভ সিস্টেমে, তার মধ্যে প্রচুর নিউরন থাকে, তার মধ্যে সিগন্যাল পাঠায়। যদি এই গাট এবং নিউরনের মধ্যে যদি ডিসফাংশন কিছু হয়, তার জন্যই বেসিক্যালি এই প্রবলেমটা হয়। সাধারণত নর্মাল ব্রেন এবং গাট একটা কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন নর্মালি করে যায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে নর্মাল করার জন্য। যদি এই কমিউনিকেশনটার গ্যাপ হয় এবং তার জন্য প্রবলেম আসতে পারে, এই কমিউনিকেশন গ্যাপ কে করে? ইরিটেবল বাউল সিনড্রোম এই কমিউনিকেশন একটা হ্যাম্পার করতে পারে। তা সাধারণত ইরিটেবল বাউল সিনড্রোম আমরা নামে কেন ডাকবো, তার কারণ হচ্ছে এটা সিনড্রোম মানে হচ্ছে গ্রুপ অফ ডিজিজ, একটা সিমটম থাকবে না, ম্যাক্সিমাম অনেকগুলো গ্রুপ অফ ডিজিজ এর মধ্যে মিক্স আপ থাকবে, তার জন্য এটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। আমাদের বাউলে যা অনেকগুলো প্রবলেম নিয়ে এটাকে তৈরি হয়, সেটার নাম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। তো কজেশনের মধ্যে কি বললাম, গাট ব্রেন অ্যাক্সিস ডিসফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ব্রেন এবং গাটের মধ্যে যে কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশনের একটা ডিসফাংশন হয়, তার জন্য এই সমস্যাটা হয়। এই জন্য গাটের ফাংশনটা ইরেগুলার হয়ে যায়, এই মর্টালিটি রেটটা আলাদা হয়ে যায়, ডিসফাংশন একটা কনস্ট্যান্টলি থাকে, তার জন্য ডাইজেস্টিভ ক্ষমতাটা কমিয়ে দেয়, ডাইজেশন ঠিকঠাক করতে পারে না, তার জন্য কিছু সিমটম প্রবলেম কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেস অ্যাংজাইটি হলে আমাদের নিউরোনাল একটা অ্যাংজাইটি, একটা নার্ভাস সিস্টেমের প্রবলেম আসে। এবার নার্ভাস সিস্টেমের প্রবলেমের জন্য কি হয়, এই যে গার্ড ব্রেন যে ইন্টারাকশন সেটাকেও কিন্তু হ্যাম্পার হয় ওই সময়টাতে, এবং তার জন্য একটা সমস্যা কিন্তু এই ধরনের ইরিটেবল বাউল সিনড্রোম আসতে পারে। দ্বিতীয় হচ্ছে ইনফেকশন, যেটা পোস্ট ইনফেকশন অফ আইবিএস। সাধারণত আইবিএস ক্যান ডেভেলপ স্পেশালি জিআই ইনফেকশন আফটার ফুড পয়জনিং হতে পারে বা আফটার গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে। বেসিক্যালি এই সমস্যার পরে আইবিএস হওয়ার জন্য প্রচুর মানুষ দায়ী। সাধারণত আমরা যদি হিসেব করি তাহলে 10টার রোগীর মধ্যে অন্তত 2টো রোগী কিন্তু এই প্রবলেমে আমাদের মধ্যে সব থেকে বেশি আসে পোস্ট জিআই ইনফেকশনের পরে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে। 3 নম্বর হচ্ছে অ্যাবনর্মাল জিআই মুভমেন্ট যদি হয়, তার কারণ আমাদের নর্মালি জিআই একটা মর্টালিটি মুভমেন্ট আছে একটা, সেই মুভমেন্টটা কোনো রকমে যদি ফাস্ট হয়ে যায় বা কোনো রকমে স্লো হয়ে যায়, তার জন্য কিছু সিমটম আসতে পারে। যদি দেখা যায় জিআই মুভমেন্টটা নর্মালি যে মুভমেন্ট হচ্ছে তার থেকে ফাস্ট হয়ে গেল, তার জন্য আমাদের ডায়রিয়া হতে পারে। ফাস্ট হওয়ার জন্য প্রচুর আমাদের পায়খানার সমস্যা, যে ডায়রিয়া হতে পারে। আবার স্লো হয়ে গেলে কনস্টিপেশন আসতে পারে। তো অ্যাবনর্মাল জিআই মর্টালিটি বা জিআই মুভমেন্ট আর ইরিটেবল বাউল সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট কজেশন। 4 নম্বর ওয়াল্টার্ড গাট মাইক্রো অর্গানিজম। আমাদের প্রত্যেকটা গাটে, লার্জ ইন্টেস্টাইনের গাটগুলো যেগুলো থাকে
তার মধ্যে সবারই গুড ব্যাকটেরিয়া আমাদের থাকে। গুড ব্যাকটেরিয়াটা হেল্প হচ্ছে কি খারাপ ব্যাকটেরিয়াকে সরিয়ে দেয়, এটা প্রচন্ড হেল্পফুল। তো যদি বাই চান্স ওই গুড ব্যাকটেরিয়া কোনো হ্যাম্পার কিছু হয়, গুড ব্যাকটেরিয়া যদি কমে যায় বা গুড ব্যাকটেরিয়া যদি মারা যায় কোনো কারণবশত, তাহলেও কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম আসে। তার কারণ হচ্ছে তখন খারাপ ব্যাকটেরিয়াটা বেড়ে যায় গুড ব্যাকটেরিয়া কমার জন্য, এতে প্রবলেম কিন্তু বেসিক্যালি হয়। তাহলে অল্টারেট গাট মাইক্রো অর্গানিজম একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন ফর আইবিএস। 5 নম্বর ইনফ্লামেশন, এবং ইমিউনো অ্যাক্টিভেশনের প্রবলেম, একটা লো গ্রেড একটা ইনফ্লামেশন বা তার সাথে একটা এটাকে ইমিউনো ফাংশনকে হ্যাম্পার করে। গাটের মধ্যে গাটের লাইনিং এ যে ইমিউনো একটা ফাংশন থাকে, এটা কনস্ট্যান্ট একটা ইনফেকশনের জন্য ইমিউনো ফাংশনকে হ্যাম্পার করে। তার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ফর আইবিএস এর জন্য। 6 নম্বর হরমোনাল চেঞ্জ, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় কোন সময়টাতে হরমোনাল চেঞ্জ, স্পেশালি মেনোপজাল স্টেজে সব থেকে বেশি আইবিএস এর প্রবলেম ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে হয়। তখন একটা হরমোনাল ডিসব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়। তার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন হরমোনাল চেঞ্জ ফর আইবিএস ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে। 7 নম্বর সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, স্পেশালি স্ট্রেস যারা থাকে, অ্যাংজাইটিতে যারা থাকে, যারা কনস্ট্যান্ট ডিপ্রেশনে থাকে, তাদের একটা আইবিএস এর প্রবলেম আসে। তার কারণ স্ট্রেস অ্যাংজাইটির জন্য কর্টিসল লেভেলটা বাড়ে, এতে একটা ব্রেন এবং গাটের একটা অ্যাক্টিভেশন এবং তার সাথে যে কানেকশন থাকে, কানেকশনটা অল্টার হয়, হ্যাম্পার হয়। তার জন্য এই প্রবলেমটা কিন্তু হতে পারে। কিছু ফুড ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো সব থেকে বেশি দায়ী এই প্রবলেমের জন্য, আইবিএস এর জন্য। কিছু ফুডস আছে যেটা ট্রিগার করে, যেটা বাড়াতে হেল্প করে আইবিএস কে। তার মধ্যে কিছু ফুডস আছে যে ফুডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন কি ফুডস, প্রসেসিং ফুড, আনকুকড মিট বা আনপাস্তুরাইজ মিল্ক, বা তার সাথে রেস্টুরেন্টস ফুডস, বা তার সাথে হেভি ফ্যাটি ফুড যারা, বা স্পাইসি, বা তার সাথে ওয়েলি ফুড। এবং তার সাথে অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল, এবং তার সাথে কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু ড্রিঙ্কস পাওয়া যায় যেগুলো প্রচন্ড হেল্প করে বাড়াতে আইবিএসটাকে। এবং লাস্টলি জেনেটিক একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাধারণত যদি বংশ পরম্পরায় চলে আসে, বাবার দাদুর বা কাদের ক্ষেত্রে হয়েছে, তার বংশ পরম্পরা একটা কন্টিনিউয়াসলি চলতে থাকে জেনেটিক ফ্যাক্টরের জন্য আইবিএস। টাইপস অফ আইবিএস যদি বলি, আমরা সাধারণত 3 রকম টাইপস অফ আইবিএস দেখতে পাই রোগীদের মধ্যে। একটা হচ্ছে টাইপ আইবিএস ডি, আইবিএস সি, আইবিএস এম। ডিটা হচ্ছে আইবিএস যেটা ডায়রিয়ার প্রবলেম নিয়ে আসে, বেসিক্যালি পায়খানা যেটা ঘন ঘন হয়, ডায়রিয়ার প্রবলেম, সেরকম অনেক কেস আমরা দেখতে পাই। আইবিএস সি মানে হচ্ছে কনস্টিপেশনের প্রবলেম নিয়ে আসে, এবং আইবিএস এম হচ্ছে মিক্সিং প্রবলেম, যেটা সব থেকে বেশি কমন সি এবং ডি এর থেকে। ডায়রিয়া হতে পারে বা কনস্টিপেশন হতে পারে। সিমটম বা লক্ষণ কি দেখা যায়, সাধারণত প্রচুর লক্ষণ থাকে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি। যেমন অ্যাবডোমিনাল একটা পেইন এবং ক্রাম্পিং থাকতে পারে। তার মধ্যে স্পেশালি এটা কখন হয়, রিলেটেড টু বাওয়েল মুভমেন্ট। যখন পায়খানা পেয়েছে, হঠাৎ করে পায়খানা যাওয়ার সময় হয়তো একটা অ্যাবডোমিনাল ক্রাম্পি বা তার সাথে সাথে একটা অ্যাবডোমিনাল পেন স্পেশালি হয়। এটা কোন জায়গা হয়, লোয়ার অ্যাবডোমিনে স্পেশালি হয়। মাইল্ড টু সিভিয়ার হতে পারে পেনটা। তারপরে কি চেঞ্জেস অফ বাওয়েল হ্যাবিটস, স্পেশালি আইবিএস ডি ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট বাওয়েল হতে পারে এবং বারে বারে লুজ স্টুল হতে পারে। আইবিএস এর ক্ষেত্রে হার্ড ড্রাই স্টুল হতে পারে, এবং এম এর ক্ষেত্রে মিক্সিং একটু প্রবলেম কিন্তু আসতে পারে। ব্লোটিং বা গ্যাস, একটা সবসময় অ্যাবডোমিনাল ফুলনেস এবং সোয়েলিং ইন দ্য অ্যাবডোমেন থাকে। অবশ্যই স্পেশালি আফটার ইটিং, এটা খাওয়ার পরে প্রচন্ড বেড়ে যায়, এরকম হিস্ট্রি আমাদেরকে নিয়ে আসে। আর্জেন্সি টু ডেফিকেসি, খাওয়ার পায়খানা যখনই পাই তখনই তাড়াতাড়ি যেতে হয়, না হলে মনে হয় কাপড়ে পায়খানা হয়ে যাবে, এরকম হিস্ট্রি আমাদের রোগীরা দেয়। ডাক্তারবাবু যখনই পায়খানা পাই 1 সেকেন্ড 1 মিনিট দাঁড়াতে পারি না, সঙ্গে সঙ্গে পায়খানা যেতে হয়, এরকম একটা হিস্ট্রি আমাদেরকে দেয়। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে ফিলিং অফ ইনকমপ্লিট ডিফিকেশন। তার মানে পায়খানা হচ্ছে, মনে হচ্ছে আরো হলে ভালো হতো, আরো হলে ভালো হতো। ইনকমপ্লিট বা ডিসস্যাটিসফ্যাকশন একটা আমাদেরকে বলবে, ডাক্তারবাবু আমি স্যাটিসফ্যাকশন না পায়খানা করে, আমার একটু আর হলে ভালো হতো। বারে বারে পায়খানা যাওয়ার ইচ্ছা করে, 10 মিনিট পর হয়তো পায়খানা যাওয়ার ইচ্ছা করে, পায়খানা করে অনেকক্ষণ বসে থাকার ইচ্ছা করে, এরকম একটা হিস্ট্রি কিন্তু দেয় রোগীরা। 6 নম্বর হচ্ছে মিউকাস ইন স্টুল, স্পেশালি হোয়াইট বা তার সাথে ক্লিন একটা চকচকে একটা মিউকাস দেখতে পাওয়া যায়। সাধারণত ব্লাড থাকে না ইন কেস অফ আইবিএস এ, ব্লাড ছাড়া যে মিউকাস দেখা যায় সেটাকে আইবিএস আমরা বলি। অ্যাসোসিয়েটেড সিমটম মধ্যে নসিয়া, ভমিটিং একটা টেন্ডেন্সি থাকে রোগীদের মধ্যে, একটা ডিস্টার্ব স্লিপনেস একটা থাকে, যেহেতু অ্যাবডোমিনাল একটা কলিকি পেন থাকে এবং ননস্টপ একটা পায়খানার প্রবলেম থাকে, একটা ব্যাকএক থাকে, একটা তার সাথে একটা সেক্সুয়াল ডিসফাংশন থাকে। এরকম হিস্ট্রি বেসিক্যালি এরকম সিমটমই আমাদের ক্ষেত্রে নিয়ে আসে। আরো প্রচুর সিমটম হচ্ছে, কিন্তু মোস্টলি কমন আইবিএস এর জন্য এই সিমটমগুলো। এবার আমরা আলোচনা করব হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এটাকে প্রিভেন্ট কি করে করব। প্রিভেনশনের প্রচুর, আমরা যদি প্রিভেনশনটা মানি তাহলে মেডিসিনের প্রয়োজন পড়বে না, প্রিভেনশন ইজ সাফিসিয়েন্ট এই প্রবলেমটা সমাধানের জন্য। তার কারণ হচ্ছে আইবিএস এর জন্য কমপ্লিটলি ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে
অ্যাডপ্ট আইবিএস ফ্রেন্ডলি ডায়েট। কিছু ডায়েটস আছে যে ডায়েটগুলো আইবিএস এর জন্য খুব হেল্পফুল, সেই ডায়েটগুলোকে আমার মানতে হবে। যেমন অ্যাভয়েড করতে হবে প্রথমত হচ্ছে প্রসেস ফুড, তার সাথে রেস্টুরেন্টস ফুডস, তার সাথে অবশ্যই প্যাকেটিং ফুড, আনকুকিং মিট, আনপাস্তুরাইজ মিল্ক, তার সাথে রেস্টুরেন্ট টাইপ অফ ফুডস, তার সাথে অ্যালকোহল, স্মোকিং, কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, ক্যাফাইন, এগুলো টোটালি আমাকে অ্যাভয়েড করতে হবে। এগুলো অ্যাভয়েড না করলে কিন্তু আমাদের আইবিএস কমানো খুব টাফ হয়ে যায়। আমি অ্যাডভাইস করতে পারি লিফি গ্রিন ভেজিটেবল আমি খেতে বলতে পারি, ফলে ফ্রুটস খেতে বলতে পারি, অবশ্যই ধুয়ে ভালো করে ফ্রুটস খেতে বলতে পারি। তার সাথে নাটস, সিডস, এগুলো আমরা প্রচন্ড এগুলো প্রচুর হেল্পফুল আইবিএস কমানোর জন্য। আমরা রেগুলার একটা টাইমিং অবধি আমাদের খেতে হবে, টাইমিং একটা ফিক্স থাকতে হবে যে অমুক টাইমে আমি লাঞ্চটা করবো বা ডিনারটা করবো, এটা মেনে চলতে হবে। মিনিমাম 3 থেকে 4 লিটার আমাকে জল খেতে হবে। 2 নম্বর হচ্ছে ম্যানেজ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের জন্য আমাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে গাটের একটা মিসকমিউনিকেশন হয়, তার জন্য আমাদের এই প্রবলেমটা কিন্তু হয়। ফাংশন গাটে ঠিকঠাক হয় না বলে কিন্তু এই সমস্যাটা হয়। তো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, গাটের এবং ব্রেনের মিসকমিউনিকেশনের জন্য আইবিএসটা হয়। তো সেটা আমাকে চেঞ্জ করতে হবে। স্ট্রেসটা যোগা করে হোক বা ডিপ ব্রেথিং করে বা এক্সারসাইজ করে বা লোকের সঙ্গে কথা বলে আমাকে স্ট্রেসটা আমাকে অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর, স্টে ফিজিক্যালি অ্যাক্টিভ। রেগুলার একটা নর্মাল এক্সারসাইজ আমাকে কন্টিনিউয়াসলি করতে হবে। ওয়াকিং এর মাধ্যমেও করতে পারি, সাইক্লিং করতে পারি, সুইমিং করতে পারি এবং নর্মাল হাঁটতেও পারি। আমি ডেইলি অন্তত 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা আমি একটা ডেইলি রেগুলার এক্সারসাইজ আমি করব। এস্টাবলিশ রেগুলার একটা রুটিন আমাকে চলতে হবে। রুটিন আমাকে সমস্ত কিছু, ঘুমের রুটিন থাকতে হবে। ফিক্সড টাইমে আমি ঘুমোবো, ফিক্সড টাইমে উঠবো, ফিক্সড টাইমে আমি খাবো, ফিক্সড টাইমে টয়লেট। এটা যদি আমি রুটিন মাফিক করি তাতেও কিন্তু আমার আইবিএস এর সমস্যা কমবে। আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা মানি ঘুম থেকে খাওয়া, তাহলে ডেফিনেটলি আইবিএস এর সমস্যা কমবে। 5 নম্বর হচ্ছে প্রোটেক্ট গাট হেলথ। আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের গার্ড গুলো আছে তার হেলথটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। কিভাবে করব? এক্সেস ইউজেস অফ অ্যান্টিবায়োটিকের জন্য প্রবলেম হয়, আমাকে এক্সেস অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হবে। অল্পতে অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া, এর জন্য কি হয়, গাট ব্যাকটেরিয়াগুলো মারা যায়, গাটের যে ভালো ব্যাকটেরিয়া আছে সেটা মারা যায়, এতে খারাপ ব্যাকটেরিয়ার প্রবণতা বাড়ে, এতে আইবিএস কিন্তু আস্তে আস্তে আইবিএস এর সমস্যা কিন্তু বাড়ে। 2 নম্বর হচ্ছে আমরা প্রোবায়োটিক একটা ইউজ করতে পারি, স্পেশালি আফটার অ্যান্টিবায়োটিকের পর আমরা প্রোবায়োটিক ইউজ করতে পারি, কিংবা ডেইলি একটা প্রোবায়োটিক। দই, আমার টক দই প্রচুর পরিমাণ ন্যাচারাল প্রোবায়োটিক আছে, প্রচুর হেল্পফুল এই প্রবলেমটা কমানোর জন্য। ইনক্রিজ ফাইবার ফুড, স্পেশালি ওটস, ব্যানানা এবং আরো কিছু ফাইবার ফুডস পাওয়া যায় যেগুলো ভেরি ভেরি হেল্পফুল এই প্রবলেমটা কমানো, গাট হেলথকে মেনটেন করার জন্য। 6 নম্বর হচ্ছে রিডিউস রিস্ক অফ গাট ইনফেকশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাট ইনফেকশনের জন্য সব থেকে বেশি সমস্যা গাটের প্রবলেম, গাট এবং ব্রেনের ডিসকমিউনিকেশন হয়, মিসকমিউনিকেশন, তার সাথে সাথে ফাংশনাল ডিস্টার্ব হয়, তার জন্য কিন্তু আইবিএস হয়। তো তার যদি গাট ইনফেকশনকে আমি রিডিউস করতে পারি, কিভাবে করব? প্রথমত হচ্ছে আমাকে অন্তত খাবার আগে আমার হাত ভালো করে ধৌত করে খেতে হবে, বাথরুম করার পরে ভালো করে হাত ধুতে হবে। অবশ্যই ফুডগুলো হাইজিন করে মেনটেন করতে হবে, আমাকে ফ্রুটস থেকে ফুড সমস্ত কিছু হাইজিন মেনটেন করতে হবে। আমি অ্যাভয়েড করব আনকুকড মিট, আনকুকড এনি ভেজিটেবল এবং আনপাস্তুরাইজ কিছু মিল্ক, এগুলো আমরা টোটালি অ্যাভয়েড করব, না হলে কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং ফর এনি প্রবলেম অ্যাজ এল এস পসিবল আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো, যে কোনো কোয়ালিফাইড ডক্টর, আইদার মডার্ন মেডিসিন হোক বা আয়ুর্বেদিক হোক বা হোমিওপ্যাথি, যে কোনো কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে আমরা কনসাল্ট করবো। 8 নম্বর হচ্ছে আমি ফুডস এর মধ্যে ভিটামিন ডি অ্যাডভাইস করতে পারি। ভিটামিন ডি হেল্পটাকে গাটের ইমিউনিটি ফাংশন ঠিক রাখে এবং তার সাথে সাথে অ্যান্টি ইনফ্লামেটরি যে ব্যাকটেরিয়াগুলো আছে, গুড ব্যাকটেরিয়াকে ঠিক রাখে এবং তাকে হেলদি রাখে। ভিটামিন ডি জাতীয় খাবার তার জন্য আমি অ্যাডভাইস করবো। ভিটামিন বি কমপ্লেক্স আমি অ্যাডভাইস করতে পারি, স্পেশালি ভিটামিন B1, B2, B3, B4, B9, B12, এসব ভিটামিনে আমি অ্যাডভাইস করতে পারি। তারপর এগুলো ভিটামিনের মধ্যে নার্ভাস সিস্টেমকে ফাংশনকে ঠিক রাখে এবং গাট এবং ব্রেনের হেলথ ফাংশনকে ঠিক রাখে, কমিউনিকেশনকে ঠিক রাখে, তার জন্য আমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখে। ভিটামিন B6 হেল্প স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ভিটামিন প্রচন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট করতে আমাদেরকে হেল্প করে, যেমন ফিশ, লিফ গ্রিন ভেজিটেবল, তার সাথে নাটস, সিডস, এসব খাবার আমরা অ্যাডভাইস করতে পারি। ভিটামিন ডি আমরা খেতে বলতে পারি, ভিটামিন এ খেতে বলতে পারি। এটা সাপ্লাই গাট, যে গাটের লাইনিংটা আছে ওই লাইনটা হেল্প করে, হেলথ সিস্টেমকে ঠিক রাখে এবং ইমিউনো ফাংশনকে ঠিক রাখে। কোন খাবারের মধ্যে আছে? স্পেশালি সুইট পটাটো, ক্যারট, তার সাথে এগ, ফিশ, এসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এগুলো আমরা প্রচুর হেল্পফুল আমাদের মধ্যে হবে।
ভিটামিন সি আমরা অ্যাডভাইস করতে পারি। ভিটামিন সি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সাথে সাথে কনস্টিপেশনকে কমাতে হেল্প করে। আমরা অন্তত ভিটামিন সি জাতীয় যদি সাইট্রাস টাইপের ফুডস খাই তাহলে কনস্টিপেশন কমাতে হেল্প করবে এবং অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং গাটের ফাংশনকে ঠিক রাখে। ভিটামিন ই আমরা খেতে বলতে পারি। ভিটামিন ইও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গাট ফাংশন ঠিক রাখার জন্য, গুড ব্যাকটেরিয়ার কন্ডিশন ভালো রাখার জন্য। আমরা যদি ভিটামিন ই খেতে বলি তা তো এটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাহলে ভিটামিন ইও আমরা অ্যাডভাইস করতে পারি। তো টোটাল হাউ টু প্রিভেন্ট ইট, কোন খাবার খাবো কোন খাবার খাবো না, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে গাটের হেলথ ঠিক রাখে। আমাদের মেন টার্গেট থাকবে আমাদের যে গাট থাকে তার হেলথ কন্ডিশন ঠিক রাখার জন্য, গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ানোর জন্য, ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণটা কমানোর জন্য। এটা যদি আমরা ঠিকঠাক করে মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আইবিএসটা সম্পূর্ণভাবে কিওর হবে আমাদের মধ্যে থেকে। ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি, ব্লাড টেস্ট একটা নর্মাল করতে পারি, সিবিসি একটা করতে পারি। সিবিসিতে করলে আমরা নিউট্রোফিল কাউন্ট বাড়া থাকবে, লিম্ফোসাইট বাড়া থাকতে পারে। সিআরপি করতে পারি, সিআরপি করলে সিআরপি প্রচুর বাড়া থাকবে, ইএসআরও বাড়া থাকবে। স্টুল কালচার একটা করতে পারি। আলটিমেটলি একটা ক্লোনোস্কোপি আমি কনফার্ম হওয়ার জন্য আরো করতে পারি যদি কোনো রকম কোনো ক্যান্সারাস কিছু প্রবলেম বা অন্য কিছু সমস্যা হচ্ছে গাটে। এবং ইউএসজি সিটি স্ক্যান করেও কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু করতে পারি। লাস্টলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি আছে, অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি আইবিএস যা মেডিসিন আছে, মার্ভেলাস কিছু মেডিসিন আমাদের আছে এবং পার্মানেন্টলি প্রবলেম সম্পূর্ণ সুস্থ হয় আইবিএস এর প্রবলেমটা। তার মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ইজ এক্সেলেন্ট মেডিসিন ফর আইবিএস। কি সিমটম নিয়ে আসে, গ্যাস্ট্রিক ডিসঅর্ডার, একটু খেলেই প্রবলেম হয়, নসিয়া ভমিটিং টেন্ডেন্সি থাকে, স্পেশালি বৈকালের দিকে সমস্যা বাড়ে, গরম খাবারের প্রতি তৃপ্তি বেশি, ঠান্ডা খেলেই অ্যাসিডিটি বেড়ে যায়, নার্ভাসনেস সবসময়, অ্যাংজাইটির মধ্যে রোগীরা থাকে। এরকম যদি হিস্ট্রি থাকে, লাইকোপোডিয়াম 30 পাওয়ারের দিনে 4 বার করে আপনি 7 দিন দিন, আপনি ওয়েট করুন, দেখুন আস্তে আস্তে সমস্ত সমস্যা কমতে শুরু হবে। প্রয়োজনে আপনাকে রিপিটেশন করতে হতে পারে বা অন্য কোনো মেডিসিনও আসবে, তার জন্য কমেন্ট বক্সে লিখুন বা অন্য কোনো কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে কথা বলুন। নাক্স ভূমিকা দিতে হতে পারে, কোন সময় অ্যাকুট স্টেজে খুবই ভালো রেসপন্স করে, স্পেশালি যারা নাইট ওয়াচ করে আছে প্রচন্ড, যারা হেভি মিল খেয়ে আসে, ফাস্ট ফুড রেস্টুরেন্ট টাইপের ফুড বেশি পছন্দ, যার নেশাগ্রস্ত অবস্থায় অ্যালকোহল বা স্মোকিং সবসময় করে, তাদের ক্ষেত্রে আমি নাক্স দিতে পারি। পেটটা একটা ব্লটেড, ভমিটিং ভাব, ডায়রিয়ার টেন্ডেন্সি যদি থাকে, আমি নাক্স 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালান, আপনার সমস্ত সমস্যা কমপ্লিট কিওর হবে। আর্জেন্টোনাইট্রিক আমি দিতে পারি। আর্জেন্টোনাইট্রিক কখন দেবো, সেসব একটা নার্ভাস রুগী থাকবে, পায়খানাটা সবুজ কালারে থাকবে, প্রচন্ড পেটে বায়ু জমে যাবে এবং তার সাথে সাথে প্রচন্ড পেট প্রচন্ড আওয়াজ করবে, কনস্ট্যান্টলি একটা বর্গিক মাস থাকবে পেটের মধ্যে এবং স্টুলের থেকে বায়ু পাসটা বেশি হবে, পায়খানার মধ্যে একটা দুর্গন্ধ থাকবে এবং প্রচুর নার্ভাস ফিল থাকবে, মিষ্টির প্রতি চাহিদা থাকবে। এরকম যদি হিস্ট্রি থাকে, আর্জেন্টাম নাইট্রিকাম 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালান, আপনার সমস্ত সমস্যা কমে যাবে, প্রয়োজনে রিপিটেশন করতে হতে পারে। কলোসিনথিস দেবো অ্যাকুট স্টেজে, প্রচুর অ্যাবডোমিনাল পেন, নসিয়া, ভমিটিং এবং রিলিভ বাই বেন্ডিং ফরওয়ার্ডস এবং তার সাথে একটা স্টুলের প্রবলেম থাকছে। এরকম যদি হিস্ট্রি থাকে, কলোসিনথিস 30 পোটেন্সি দিনে 4 বার করে আপনি দিন, অন্তত 4-5 দিন কি 6 দিন দিন, আপনার আস্তে আস্তে সমস্ত সমস্যা সুস্থ হবে। কলচিকাম দিতে হতে পারে। কলচিকাম কখন দেবো আমি, একটা এরকম আমাশার প্রবলেম, একটা জেলি টাইপ অফ আমাশা প্রেজেন্ট থাকবে, কোনো রকমের খাবারের গন্ধ রোগী সহ্য করতে পারবে না, একটু দূর থেকে খাবার গন্ধ করলে নসিয়া, ভমিটিং টেন্ডেন্সি একটা রোগীদের মধ্যে থাকবে এবং অবশ্যই একটা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট ফিল, অ্যাবডোমিনাল ব্লটেড, বর্গিক মাস, এরকম একটা সিমটম রোগীদের মধ্যে থাকলে কলচিকাম আমি 30 পোটেন্সি দিনে 4 বার করে 7-8 দিন চালালেও সমস্যা সম্পূর্ণভাবে সুস্থ হবে। আমি পালসেটিলা দিতে হতে পারে। পালসেটিলা কখন দেবো, যখন একটা গ্যাস্ট্রিক প্রবলেম আফটার মিট বা আফটার আনকুক মিট খাওয়ার পরে বা আনপাস্তুরাইজ মিল্ক খাওয়ার পরে এরকম হঠাৎ করে পেট ফুলে গেছে বা তার সাথে সাথে একটা ট্রিমেন্ডাস পেট ব্যথা একটা থাকছে, জলের পিপাসা একদমই নেই এবং তার সাথে ডায়রিয়ার প্রবলেম হয়তো হচ্ছে এবং কনস্ট্যান্টলি পেশেন্ট একটা আনইজি ফিল হচ্ছে, সেরকম যদি হিস্ট্রি থাকে, পালসেটিলা 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালান, সমস্ত সমস্যা কমে যাবে। অ্যালোসকোটিন দিতে হতে পারে কোন সময়টাতে, অ্যাকুট ডায়রিয়া রোগীরা যখন আসবে, আইবিএস এর জন্য প্রচুর ডায়রিয়া হচ্ছে, ঘন ঘন পায়খানা হচ্ছে, তার সাথে কি হচ্ছে এবং একটা প্রচন্ড পেট ফুলে এবং বর্গিক মাস হয়ে আছে, কনস্ট্যান্ট ভাবে একটা পেশেন্ট আনইজি ফিল হচ্ছে, নসিয়া ভমিটিং থাকছে, অ্যালোসকোটিন 30 পাওয়ারে দিনে 4 বার 7 দিন চালান, সম্পূর্ণ সমস্যা সুস্থ হবে। অ্যাকুট স্টেজ প্রয়োজনে রিপিট করতে হতে পারে। সালফার আসতে পারে আমার কোন সময়টাতে, একটা ক্রনিক আইবিএস নিয়ে আমাদের রোগীরা আছে, বহুদিন যাবত ওষুধ খেয়েছে, হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেডিসিন কমছে না বা কমছে বা চলে আসছে, এরকম একটা হট পেশেন্ট, প্রচন্ড পেশেন্ট, একটা অলসতা টেন্ডেন্সি থাকবে, মিষ্টির প্রতি চাহিদা থাকবে, স্কিনের প্রবলেম অ্যাসোসিয়েটেড কিছু রোগীদের মধ্যে থাকবে এবং অবশ্যই কিন্তু পায়খানা কনস্ট্যান্ট, নসিয়া, ভমিটিং, পেট ব্লটেড থাকবে এবং তার সাথে সাথে গরম কাতুরে থাকবে। এরকম যদি একটা হিস্ট্রি থাকে, সালফার 200 দিনে 2 বার 4 থেকে 5 দিনে বেশি দেওয়ার প্রয়োজন নয়।
আপনি অপেক্ষা করুন, প্রয়োজনে রিপিট করতে হতে পারে বা সম্পূর্ণভাবে সেরে যাবে। আপনি কমেন্টে লিখুন বা নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান, ডেফিনেটলি আপনাকে বেস্ট সাজেশন দেবে। চাইনা দিতে হতে পারে, সিনকোনা অফিসিয়ালিস কোন টাইমটাতে দেবো চাইনা, স্পেশালি সেই টাইমটাতে দেবো অ্যাকুট স্টেজে প্রচন্ড পেট গোটা ফুলে গেছে, বায়ু পাস হচ্ছে না, ঢেকুরও উঠছে না, মনে হয় পেট ফেটে যাবে, নসিয়া টেন্ডেন্সি, ভমিটিং টেন্ডেন্সি একটা থাকবে, রোগীরা বলবে একটা জন্ডিসের মতো আকার নিয়ে এনেছে, এরকম যদি হিস্ট্রি একটা থাকে তাহলে চাইনা আপনি সিম্পল চাইনা দিন 30-35 দিনে 4 বার, আর 7 দিন চালান, সম্পূর্ণভাবে কমে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট প্রচন্ড লেথার্জি হয়ে গেছে, ডায়রিয়ার মতো অবস্থা করে, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, অ্যানিমিক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স করে। প্রোটোফাইলাম কখন দেবো? ডায়রিয়া, এরকম ডায়রিয়া সমস্যা, প্রচন্ড দুর্গন্ধযুক্ত বাজে পায়খানা কনস্ট্যান্টলি রোগীদের মধ্যে হয়ে আছে, পেটটা প্রচন্ড ফুলে আছে, রোগী সবসময় বলে ডাক্তারবাবু আমি পেটের ভাবে শুতে খুব বেটার ফিল করছি, লাইং অন অ্যাবডোমেন খুব বেটার ফিল করছি, এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে প্রোটোফাইলাম 30-40 দিনে 4 বার 7 থেকে 8 দিন দিন, আপনার সমস্যা সম্পূর্ণভাবে সুস্থ হবে। ন্যাট্রামিউর আমি কখন দেবো? ন্যাট্রামিউর দেবো ইন কেস অফ স্পেশালি গরমের পরে হঠাৎ করে ডায়রিয়া বা পেটের প্রবলেম, গরম হঠাৎ করে সূর্যের তাপে অনেকক্ষণ ছিল, এরকম প্রবলেম হয়ে গেছে, তার সাথে জলের পিপাসা খুব ভালো আছে, তার সাথে মাথা ব্যথা, প্রচন্ড মাথাটা ফেটে যাচ্ছে, থাকতে পারছে না, বিভৎস রাগ, টেম্পার প্রচন্ড হাই হয়ে গেছে, ফ্যান ছেড়েও মনে হচ্ছে শান্তি হচ্ছে না গরমে, এবং তার সাথে ট্রিমেন্ডাস রাগ, এরকম যদি হিস্ট্রি থাকে ন্যাট্রামিউর 200 পোটেন্সি দিনে 2 বার করে 3 থেকে 4 দিন দিন, সমস্ত সমস্যা কমে যাবে, প্রয়োজনে রিপিট করতে হতে পারে বা অন্য কোনো কোয়ালিফাইড ডাক্তারে কনসাল্ট করে নিতে পারেন। লাস্টলি আর্সেনিক অ্যালবামে দিতে পারি। কখন দেবো আর্সেনিক? স্পেশালি সেই ক্ষেত্রে দেবো যে ডায়রিয়া হচ্ছে রোগীদের মধ্যে, প্রচন্ড দুর্গন্ধযুক্ত বাজে পায়খানা হচ্ছে, ভমিটিং হচ্ছে এবং প্রচন্ড দুর্বল হয়ে গেছে রোগী, রেস্টলেস প্রচন্ড, অল্প অল্প করে জল খাওয়ার টেন্ডেন্সি, অ্যাংজাইটি এবং কোনো রকম ভাবে রোগীর স্যাটিসফ্যাকশন হচ্ছে না, এরকম যদি একটা, এবং নার্ভাসনেস, ফিয়ার অফ ডেথ একটা হিস্ট্রি নিয়ে আসবে, এরকম যদি ফিল করে, এরকম যদি সিমটম পায়, তাহলে আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 থেকে 8 দিন দিলে সমস্ত সমস্যা আইবিএস এর প্রবলেম কমপ্লিটলি কিওর হবে। তো টোটাল যে ওষুধগুলোর কথা বললাম, এছাড়া আরো প্রচুর মেডিসিন আমাদের হোমিওপ্যাথিক্যালি আছে। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি স্ট্রেকিং টোটালিটি ছাড়া মেডিসিন দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে ওষুধগুলো ভালো কাজ করে সেই ওষুধগুলো নামগুলো বললাম, আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন। এই ওষুধ কমপ্লিটলি সাইড ইফেক্ট লেস ওষুধ, কোনো রকম 1% কোনো সাইড ইফেক্ট নেই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটা আপনাদের যে সিমটম যদি মিলে তাহলে আপনারা ট্রাই করে দেখুন, বেটার সাজেশন ডেফিনেটলি বেটার কিছু ভালো, অবশ্যই রিলিফ কিছু পাবেন। অবশ্যই শেয়ার করুন, লোক আমাদের অনেকজন এই প্রবলেমে ভুগছে, তাহলে এটা দেখে অনেকজন অক্সিজেন পাবে যে আইবিএস কমপ্লিটলি সুস্থ হওয়া যায় বা আইবিএস কমপ্লিটলি কিওর হয়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং অবশ্যই আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান যে চ্যানেলটা অবশ্যই ফলো করুন, এবং এর আগে যত ভিডিও আছে সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বা শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই উপকার আসবে। সবাই ভালো থাকুন, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে থ্যাংক ইউ।